তাহলে দেশের ভেতরের শত্রুদের, দেশের বাইরের শত্রুদের মুখে একেবারে ছাই দিয়ে ভারত কিন্তু এই তেলের সমস্যার বেশ কিছুটা সমাধান করেই ফেল। হরমুজ প্রণালী, ইরান এবং ওমানের মধ্যে হরমুজ প্রণালীতে বিশ্বের সমস্ত দেশের তেল বহনকারী জাহাজগুলো আটকে পড়ে আছে। আপনারা জানেন, যেখান দিয়ে গোটা বিশ্বের প্রায় 20%-এরও বেশি তেল পরিবহন করা হয়। কাউকে ছাড় হয়নি, একমাত্র চীনের এবং ভারতের জাহাজকে ছাড়া হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্যবস্থাটা করেই ফেললেন, জট কাটিয়েই ফেললেন, হরমুজ প্রণালীর জট কাটিয়েই ফেললেন। এস জয়শঙ্কর, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল, এরা প্রত্যেকে চেষ্টা করে এই জটটা কাটিয়ে ফেলেছেন। মোদী সরকারের কামাল, মোদী সরকারের কামাল, এটা স্বীকার আপনাদের করতেই হবে, আপনারা যে দলই করুন না কেন। ইতিমধ্যেই আমরা দেখেছি এই জট কাটিয়ে ওঠার পর বিনা বাধায় হরমুজ প্রণালী পেরিয়ে এসছে ভারতের দুটো ট্যাঙ্কার। এই দুটি ট্যাঙ্কারের নাম হচ্ছে পুষ্পক এবং পিরামল। এই দুটো ট্যাঙ্কারের সঙ্গে অন্য 3 দেশের জাহাজ ছিল, সেগুলোকে কিন্তু একেবারে বোমা বিস্ফোরণ হয়েছে তার উপর। কাউকে ছাড়া হয়নি, শুধু ভারতের কে ছাড়া হয়েছে, ভারতের জাহাজ, ভারতের তেলের জাহাজকে ছাড়া হচ্ছে। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘাচির সঙ্গে কথা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের, তারপরেই এই নতুন জিনিসটা আমরা দেখতে পেলাম। যদিও ইরানের তরফ থেকে অফিসিয়ালি কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু আমরা দেখলাম বিনা বাধায় হরমুজ প্রণালী পেরোতে পারলো পুষ্পক এবং পিরামল নামক দুটো তেলের জাহাজ, তেলের ট্যাঙ্কার যেটাকে বলা যায়। কিন্তু বাকি সব আটকে গেছে। এবং আমরা দেখলাম বুধবারই এই হরমুজ পেরিয়ে সৌদি আরব থেকে মুম্বাই বন্দরে ঢুকলো একটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজ, অশোধিত তেল ভর্তি সেই জাহাজটা। প্রায় সেখানে 1 লাখ টনেরও বেশি তেল আছে, অপরিশোধিত তেল, সেটা ভারতে এসে পৌঁছেছে। ট্রান্সমিটার বন্ধ করে কোনো রকমে পালিয়ে এসছে। ভারতগামী জাহাজ বলে ছেড়ে দিয়েছে কিনা সেটাও জানা যায়নি, তবে এই 3-4টে জাহাজ আপাতত ভারতে এসে পৌঁছেছে। ইরানে এখনো 9,000 ভারতীয় আটকে আছেন, যদি এদের মধ্যে অনেকে ভারতে ফিরতে চাননি, এখন বিপদ বুঝে তারা ভারতে ফিরতে চাইছেন। ওই কয়েকদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল যে সমস্ত ছাত্র, যে সমস্ত ভারতীয় ইরান থেকে চলে যেতে চান তাদেরকে ভারত সরকার উদ্ধার করে নিয়ে যাবে। যারা স্বেচ্ছায় থেকে যেতে চান তারা নিজের দায়িত্বে থেকে যাবেন। যারা স্বেচ্ছায় থেকে গিয়েছিলেন সেরকম অনেক ভারতীয় এখন ফিরতে চাইছেন, তারা ভাবছেন বিদেশে আর সেফ নয়, তারা এবার ফিরতে চাইছেন। তার চেয়ে যেটা বড় কথা, এই যে এনার্জি সিকিউরিটি, জ্বালানি নিরাপত্তা, তেহরানের সঙ্গে যোগাযোগ করার পর মোদী সরকার কিন্তু আশ্বাস পেয়েছে যে ভারতের জাতীয় পতাকা টাঙানো থাকলে সেই সমস্ত জাহাজগুলোকে ছেড়ে দেওয়া হবে। দুটো ভারতীয় ট্যাঙ্কার ইতিমধ্যেই ওই হরমুজ প্রণালী টপকে ভারতের দিকে রওনা দিয়েছে। একটি ভারতের দিকে জাহাজ, লাইবেরিয়া জাহাজ, ভারতে এসে পৌঁছে গেছে। 20% তেলের সরবরাহ হয় এবং ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তেলের কোনো রকম সমস্যা নেই। তেলের সমস্যা নেই এটা বুঝতে পারবেন তখনই যখন আপনারা দেখবেন যে বাংলাদেশকে আমরা 5 লক্ষ টনেরও বেশি মনে হয় তেল সরবরাহ করেছি, ডিজেল সরবরাহ করেছি। যে বাংলাদেশ ভারতকে বিক্ষোভ দেখাচ্ছিল সেই বাংলাদেশে একেবারে অন্ধকার হয়ে গেছিল, আলো ফালো জ্বলছিল না। ভারত আপাতত তার দিকে ডিজেল সাপ্লাই করছে, তবে বাংলাদেশে সন্ধ্যের পর আলো জ্বলবে, নাহলে সূর্য ডুবলে বাংলাদেশ অন্ধকার। সেই অন্ধকার দূর করার দায়িত্ব নিল ভারত। 1971 বাংলাদেশকে স্বাধীন করার দায়িত্ব নিয়েছিল ভারতের সেনাবাহিনী, কিন্তু বাংলাদেশের বেইমানরা চট করে আবার বুঝতে চায় না, তারা এবারও বুঝবে কিনা সেটা যে দেখার। হরমুজ প্রণালীর কথা আমি আপনাদের বলেছিলাম, পারস্য উপসাগর এবং ওমান উপসাগর, ইরান এবং ওমানকে যুক্ত করেছি হরমুজ প্রণালী, যে চেকপোস্টের মধ্য দিয়ে প্রায় গোটা বিশ্বের 20% তেলের পরিবহন হয়। আরো একটা, এই যে লাইবেরিয়ান পতাকাবাহী ট্যাঙ্কার সেনলাং সুয়েজ ম্যাক্স, এটা ভারতের দিকে আসছিল, কোন রকমে এটা ভারতে এসে পৌঁছেছে এবং যেটাতে তেল ছিল প্রায় 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল ছিল, সেটা এখন মুম্বাই বন্দরে এসে পৌঁছেছে। কয়েকদিনের জ্বালানি সেটাতে আছে। এই হচ্ছে এখন অবস্থা। তাহলে হরমুজের যে জট সেটা কিন্তু ভারত কাটিয়ে ফেলেছে। ফলে আপাতত সৌদি আরব বা এই যে ইরাক, এই সমস্ত জায়গা থেকে হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজ ভারতে ঢুকবে। তবে ইরানের তরফ থেকে আবার বলছি, সব অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু জাহাজ, ভারতের দিকে আসা জাহাজগুলোকে ছাড় দেওয়া হচ্ছে। এখনো প্রায় 28টি পণ্যবাহী জাহাজও মাঝ সমুদ্রে আটকে আছে। এই জাহাজগুলো কবে ছাড় পায় সেটাই হচ্ছে দেখার। ভারত ব্যবস্থা করে নিল, বাকি বিশ্ব কিছু করতে না পারলো। ফলে ভারতের মধ্যে লুকিয়ে থাকা যে সমস্ত শত্রু এবং ভারতের বাইরে যে সমস্ত লুকিয়ে থাকা শত্রু আছে তাদের মুখে একেবারে চুন কালি পড়লো। ইরান আবার ওই হরমুজ প্রণালী, যেটা থেকে জাহাজ পেরিয়ে আসছে, ভারতের জাহাজকে, চীনের জাহাজকে ছাড় দেওয়া হয়েছে, সেখানে আবার মাইন পেতে রাখছে। খুব ভয়ঙ্কর কাণ্ড। যেখান থেকে প্রতিদিন প্রায় 15 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং
4.5 মিলিয়ন ব্যারেল পরিশোধিত তেল পারস্য উপসাগরে আটকে রয়েছে, পরিবহন হয়, সমস্ত বন্ধ হয়ে আছে। এতদিন তারা মিসাইল ছুটছিল, ড্রোন ছুটছিল, এবার তারা একেবারে মাইন বিছিয়ে রেখেছে। কয়েক ডজন নৌ মাইন বসাতে শুরু করছে এখানে ইরান। আমেরিকা হুমকে দিয়েছে। থাইল্যান্ডের পতাকাবাহী একটা মালবাহী জাহাজ ময়ূরী নারী, তার উপর হামলা হয়েছে। এবং এই যে মাইন পেতে রাখছে, ভয়ঙ্কর রকমের মাইন, ডজন ডজন মাইন তারা পেতে রাখছে, আমেরিকা হুমকে দিয়েছে। কিন্তু জানি না এই মাইনগুলো পরবর্তীকালে জাহাজ চলাচলের ক্ষেত্রে কতটা বিঘ্ন তৈরি করবে। এরকম ইরান ইরাক যুদ্ধের সময় এরকম মাইন পাতা হয়েছিল, যেখানে একটা মার্কিন যুদ্ধ জাহাজ ইউএসএস স্যামুয়েল বি রবার্টস এই মাইনে আঘাত পেয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার কি হবে জানি না, মাইন পাচ্ছে হরমুজ প্রণালীতে, ফলে কোনো জাহাজ আর ওইদিকে যাতায়াত করতেই পারবে না। তবে ভারতে তেলের অভাব নেই, ওই যে বললাম ভারতে তেলের অভাব নেই। যে সমস্ত বিরোধী নেতারা বলে থাকেন মাঝে মাঝে এই মোদী শুধুমাত্র বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে থাকে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম বোকার মতন কথা বলেন যে নরেন্দ্র মোদী বিদেশ ভ্রমণ করেন, শুধু বিদেশ ঘুরছে, শুধু বিদেশ ঘুরছে। নরেন্দ্র মোদী বিদেশ ঘুরছে, তার প্রধান কারণটা এবার ভারতের মানুষ বুঝতে পারছে। হরমুজ প্রণালীতে 20% তেলের পরিবহন আমাদের আটকে আছে, কিন্তু বাকি 40টা দেশ থেকে ভারতের জন্য অপরিশোধিত তেল আসছে। ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জ্বালানির অভাব হবে না। 40টা দেশ থেকে তেল আসছে, একটা দুটো চারটে পাঁচটা নটা দশটা নয়, 40টা দেশ। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ব্রাজিল, ব্রুনেই, কানাডা, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ঘানা, গ্রিস, গিনি, ইরাক, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পানামা, কাতার, সেনেগাল, টোগো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, আমেরিকা, ভেনেজুয়েলা। এতক্ষণ নিশ্চয়ই যে সমস্ত মূর্খরা বলে থাকে যে মোদী বিভিন্ন দেশে সফর করে বেড়াচ্ছে, টাকা ওড়াচ্ছে, তারা নিশ্চয়ই বুঝে গেছেন মোদীর এই সফরগুলোর দাম কি ছিল। একটা সময় ছিল যখন শুধু আমাদের এই আরব কান্ট্রিগুলো থেকে তেল আসতো, এখন এই আরব কান্ট্রিগুলো থেকে তেল আসে মাত্র 40%, আমাদের 60% বাইরে থেকে আসে, রাশিয়া, দক্ষিণ আমেরিকা, অন্যান্য জায়গা থেকে। এবার আমরা জানতে পারলাম এই সময়ে যে 40টা দেশ থেকে আমাদের জন্য তেল আসছে। কয়েকটা দেশের সঙ্গে ব্যবসা যদি আটকেও যায়, তাহলেও ভারতে এখন কোনো হেরফের কিছু হবে না। সমস্যা একটাই, ওই হরমুজ প্রণালীতে আটকে থাকার জন্য গ্যাসের পরিবহনটা স্তব্ধ হয়ে গেছিল। কিন্তু আমাদের এখানে এখনো রান্নার গ্যাস এবং সিএনজি, যেগুলো গাড়িতে ব্যবহার হয়, সেই গ্যাসের কোনো অভাব নেই। শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে তাদের একটু ভাড়ারে টান পড়েছে, ব্যবসায়িক গ্যাস সরবরাহ একটু কম হচ্ছে, যে জন্য হোটেল রেস্তোরাঁ এগুলো একটু বিপদে পড়ে গেছে। কিন্তু মোদী সরকারের বদনাম করার জন্য আমাদের রাজ্যে বেশ কিছু লোক কালোবাজারি শুরু করেছে, গ্যাসের বেশি দামে গ্যাস বিক্রি করছে। তারা জানে না এটা কিন্তু যুদ্ধের সময় চলছে, এবং ভারতবর্ষে এমন আইন জারি হয়ে গেছে এখন, যারা কালোবাজারি করবে তারা জেলে চলে যাবে, কয়েক বছরের আগে জেল থেকে মুক্তি পাবে না। ফলে কালোবাজারি বন্ধ করতে চেষ্টা করুন, কোনো বেশি দামে গ্যাস কিনবেন না। যদি কোনো গ্যাসের ডিলার আপনাকে বেশি দামে গ্যাস বসানোর চেষ্টা করে এবং বলে গ্যাসে আসছে না, একদম ভুল। রান্নার গ্যাসের পরিবহন অফুরন্ত আছে, 2.5 দিনের মধ্যে বুকিং এর পর আপনারা 2.5 থেকে 3 দিনের মধ্যে আপনারা গ্যাস পাবেন। কেউ যদি গ্যাসের জন্য বেশি দাম চায়, তাকে পুলিশের হাতে তুলে দিন। কোন রকম কালোবাজারকে উৎসাহিত করবেন না। রান্নার গ্যাসের কোনো সংকট নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাক আর তৃণমূলই ভুল বোঝাক, কোনো রান্নার গ্যাসের সংকট নেই। বাংলার মানুষকে যারা ভুল বোঝাচ্ছে, তারা এই বাংলার সর্বনাশ করছে, তারা দেশের সর্বনাশ করছে। যুদ্ধ থামাতে রাজি তেহরান। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধ থামাতে চান, কারণ ইরান দীর্ঘকালীন যুদ্ধ করার ব্যবস্থা করে দিয়েছে এবং এই হরমুজ প্রণালীতে সমস্ত জাহাজ আটকে দিয়েছে। গোটা বিশ্ব জুড়ে তেলের সংকট শুরু হয়েছে এবং গোটা পৃথিবী এখন আমেরিকাকে এর জন্য দায়ী করছে। ফলে আমেরিকার কিন্তু বিপদ একেবারে 16.5 আনা বিপদ। আমেরিকা বেশি দিন আমেরিকা এই যুদ্ধটা টানতে পারবে না। কিন্তু ইসরায়েল এবং আমেরিকার যেটা টার্গেট ছিল, যে ইরান নিউক্লিয়ার পাওয়ার হতে চলেছে, পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, তারা যে ইউরেনিয়ামটা দরকার সেটা তৈরি করে ফেলছে, যখনই তারা সেই ইউরেনিয়ামটা তৈরি করার পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখনই মার্কিন এবং ইসরায়েল যুদ্ধের মধ্যে তাদেরকে ফেলে দিচ্ছে। এই যে যুদ্ধ হলো, কয়েকদিনের যুদ্ধ, 13 দিন 14 দিন চলছে আজকে নিয়ে, এই যুদ্ধে ইরান পরমাণু বোমা তৈরি করার ক্ষেত্রে আরো কয়েকটা বছর পিছিয়ে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সেটাই চাইছিল। ইসরায়েল এখনো ইরানের উপর বোমা বর্ষণ করে যাচ্ছে, গোটা ইরান পুরো ভেঙে চুরে ধ্বংস হয়ে গেছে বলাই যায়, কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং মার্কিন ঘাঁটিগুলো যেগুলো এশিয়াতে রয়েছে, যেগুলো এই আরব দেশগুলোতে রয়েছে, আরব দেশগুলোর উপর হামলা তারা চালিয়ে যাচ্ছে। ওমেনে হামলা চালাচ্ছে, কাতার, কুয়েত, ইরাক,
সৌদি আরব, আমির শাহী সব জায়গায় তারা হামলা চালাচ্ছে। ফলে আরব কান্ট্রিগুলোকে ইরান কিন্তু নিজের শত্রু দেশ বানিয়ে দিয়েছে। আমেরিকার একটা তেল ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলা হয়েছে, সেখানে একজন ভারতীয়র মৃত্যু হয়েছে। ইরাকের কাছাকাছি এই তেল ট্যাঙ্কারটা ছিল। 13 দিনে যুদ্ধ করেছে, কিন্তু মারাত্মক যুদ্ধ চলছে। গোটা ইসরায়েল প্রায় ধ্বংসের মুখে, তবু তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যেমন ওমান মোস্তাফা খামেইনি, ইরানের সর্বোচ্চ নেতা, তাকে স্বাগত জানিয়েছেন এবং ওমানের সুলতান জানিয়েছে আমরা ইরানের পাশে আছি। কিন্তু ওমানে হামলা চলছে, যেহেতু ওমানে নাকি মার্কিন ঘাঁটি আছে, সেজন্য ওমানে হামলা চলছে, ইরাকে হামলা চলছে, সৌদি আরব, আরব আমিরশাহী, কাতার, কুয়েত, বাহারিন সব জায়গায় ইরান কিন্তু হামলা চালাচ্ছে। এই আরব কান্ট্রিগুলোকে ইরান কিন্তু নিজের দেশের শত্রু বানিয়ে নিয়েছে। তেলের ট্যাঙ্কারে হামলা চালাচ্ছে ইরান বেছে বেছে। তেলের ট্যাঙ্কার, তৈল খনি, তেল যেখানে মজুত করা হয়, যাতে এই গোটা ইউরোপ আমেরিকায় কোথাও যেন তেলের সরবরাহ না হয়। আরো একটা বড় জিনিস উঠে আসছে যে এই ইরাক যুদ্ধের আবহে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই আবার শুরু হয়ে গেছে। যেমন করোনার ক্ষেত্রে দেখেছিলাম, করোনার কয়েকটা বছর যেতে না যেতেই আবার এই যুদ্ধ, আবার কর্মী ছাঁটাই। এই যেমন হোটেল শিল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যবসায়িক গ্যাস না পাওয়ায়। ফলে বুঝতেই পারছেন, হোটেল যদি বন্ধ হয়ে যায় কর্মী ছাঁটাই হবে, এটা একেবারে স্বাভাবিক। হোটেল ব্যবসায়ীরা তাদের কর্মীদের ছাঁটাই করে দিচ্ছেন, হোটেলের কর্মী ছাঁটাই হচ্ছে। হোটেল এবং রেস্তোরাঁ বন্ধ হওয়ার জন্য এই যে সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, র্যাপিডো, উবের, জ্বালানি কম, গ্যাস কম, ফলে এই সমস্ত অ্যাপে যারা কাজ করছেন তাদের কর্মী ছাঁটাই শুরু হয়ে গেছে। খুব ভয়ঙ্কর একটা ভবিষ্যৎ আসছে। 13 দিনে চলছে যুদ্ধ, যদি থেমে যায় তাহলে তো ভালো। এই যুদ্ধ যদি আরো 7 দিন, 10 দিন, 14 দিন চলতেই থাকে, তাহলে কিন্তু এটা গোটা পৃথিবীর পক্ষে খুব খারাপ, শুধু ভারতবর্ষের জন্য নয়, গোটা পৃথিবীর পক্ষে খারাপ। যেমন এই যে কৃষিজাত পণ্য উৎপাদন হচ্ছে না, অনেক কিছু উৎপাদন হচ্ছে না এই তেল না আসায়, খুব সমস্যার মধ্যে পড়েছেন। আমাদের এখানে যেমন ক্ষুদ্র মাঝারি শিল্প সংগঠন ফসমির রাজ্য সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য, তিনি বলেছেন পরিস্থিতি সব দিক দিয়ে উদ্বেগজনক। এই অস্থিরতা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। HRAI এর সভাপতি সুদেশ পোদ্দার ওই একই উদ্বেগ প্রকাশ করেছেন। জ্বালানি সংকট যদি এভাবেই চলতে থাকে, হোটেল রেস্তোরাঁ যদি ব্যবসায়িক গ্যাসের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে প্রচুর মানুষ কর্ম হারাবেন, কাজ হারাবেন। ফলে এই যুদ্ধ কবে থামে সেদিকে আমাদের নজর থাকবে। যত তাড়াতাড়ি যুদ্ধ থামে গোটা পৃথিবীর মঙ্গল, গোটা ভারতবর্ষের মঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের মঙ্গল। এবার আসি অন্য একটা বিষয়, তেলের দাম কত? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মিছিলে নামবেন সোমবার থেকে তেল এবং গ্যাসের দাম বৃদ্ধির জন্য। গ্যাস সরবরাহ তো প্রায় বন্ধ হয়ে গেছে হরমুজ প্রণালী বন্ধ থাকায়। আপাতত ইরাকের সঙ্গে কথাবার্তা বলার পর ভারতের জাহাজকে ছাড় দিচ্ছে, তাও ওই 2, 3, 4, সব একসঙ্গে নয়, 28টা জাহাজ আটকে আছে। কিন্তু গ্যাসের দাম কত বা তেলের দাম কত? দিল্লিতে পেট্রোলের দাম 94 টাকা 77 পয়সা, মুম্বাইয়ে পেট্রোলের দাম 103 টাকা 54 পয়সা, কলকাতায় কত? 105 টাকা 41 পয়সা। কলকাতায় তেলের দাম সবচেয়ে বেশি, দিল্লির চেয়ে প্রায় 11 টাকা বেশি। কি এমন হয়ে গেল যে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম 94.77 টাকা আর কলকাতায় পেট্রোলের দাম 105.41 টাকা? কেন? রাজধানী দিল্লির চেয়ে আমরা 11 টাকা বেশি কেন তেলের দামে দিচ্ছি? মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে পারবেন? বাংলার সাধারণ মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্ন করবে? দিল্লির চেয়ে 11 টাকা বেশি দিয়ে আমরা তেল কেন কিনবো? এই 11 টাকা কার পকেটে যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোলে কত টাকা ইনকাম করছে? রান্নার গ্যাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কত টাকা শেষ বসিয়ে কত টাকা ইনকাম করছে? জিজ্ঞেস করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলার মানুষকে ভুল বোঝানো তো জুড়ি নেই, কিন্তু একবারও বলছেন না তেলের ওপর এই রাজ্য সরকার কতটা ট্যাক্স বসিয়ে রেখেছে, রান্নার গ্যাসের ওপর এই রাজ্য সরকার কতটা ট্যাক্স বসিয়ে রেখেছে জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। চেন্নাইয়ে তেলের দাম, পেট্রোলের দাম 100 টাকা 93 পয়সা, বেঙ্গালুরুতে 102 টাকা 92 পয়সা, কলকাতায় 105 টাকা 41 পয়সা। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পেট্রোলের ওপর সবচেয়ে বেশি রাজ্যের কর বসিয়েছে। ডিজেল ওই একই ব্যাপার, দিল্লিতে 87 টাকা 67 পয়সা, মুম্বাই 90 টাকা 3 পয়সা, কলকাতায় 92 টাকা 2 পয়সা। ডিজেলের ক্ষেত্রে চেন্নাই একটু বেশি দাম, 92 টাকা 4 পয়সা, বেঙ্গালুরুতে ওই 90 টাকার মতো। ফলে ডিজেল এবং পেট্রোল কলকাতায় দাম সবচেয়ে বেশি কেন? রান্নার গ্যাসের দাম কলকাতায় সবচেয়ে দাম বেশি কেন? প্রশ্ন করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিছিলে হাঁটলেই প্রশ্ন করবেন যে ও পিসি কলকাতায় পেট্রোলের দাম বেশি কেন? ও পিসি কলকাতায় রান্নার গ্যাসের দাম বেশি কেন? ভারতের অন্য রাজ্যে কেন কম? মানুষকে ভুল বোঝাতে হলে কিভাবে ভুল বোঝাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখতে হবে। কি বলবেন আপনারা? ভারতে কোনো রকম সংকট নেই, 40টা দেশ থেকে তেল আসছে। হরমুজ প্রণালীর সংকট জট কাটিয়ে ফেলেছে মোদী সরকার। এর নামই হচ্ছে মোদী সরকার। 2014 আগে অবধি, 2014 মোদী সরকার আসার পর এই লড়াইটা শুরু হয়েছে। 2014 আগে অবধি সমস্ত নির্ভরতা ছিল এই আরব দেশগুলোর উপর, ইরাক, ইরান, সৌদি আরব, আমির শাহী।
2014 মোদী সরকার ক্ষমতায় আসার 2026 এই 11-12 বছরের মধ্যে ভারতের তেল আমদানি 60% আরব কান্ট্রিগুলোর উপর থেকে সরিয়ে আনা হয়েছে। 40টা দেশ ভারতকে তেল সরবরাহ করছে। প্রাকৃতিক গ্যাস ওটাও আস্তে আস্তে হয়ে যাবে, এখন 60-40 হয়ে আছে। প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও আমরা আরো কয়েকটা বছরের মধ্যে আরো নির্ভরতা কমিয়ে আনতে পারবো। এই জন্যই মোদী সরকারকে দরকার। মোদী সরকারের বিদেশ নীতি গোটা ভারতবর্ষের আর কোন সরকার দেখাতে পারেনি। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বিশ্ববাজারে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।